আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন, এই মুহূর্তে আপনাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বিষয়ে কিছু আলাপ করব। আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো এই আইনটি সম্পর্কে অজানা রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে প্রণীত একটি আইন। এই আইনটি অনন্য আইন হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ বাংলাদেশের প্রথম নাগরিকের অর্থাৎ জনগণের যে অধিকারের বিষয়, ভোক্তা হিসেবে তার যে প্রাপ্য অধিকার, এই অধিকারের বিষয়ে এই আইনটি প্রথম সরাসরি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি বর্তমান সরকারের আরো কয়েকটি যে উদ্যোগ হিসেবে আছে, যেমন নিরাপদ খাদ্য আইন। এছাড়া আমাদের দেশে আগে থেকে যে বিএসটিআই যে আইন আছে, মৌলজাত পণ্য আইন 2013 সালে এটি মডিফাই হয়েছে। তো এখন দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলে থাকেন যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমাদের যে হার্ডওয়্যারের ডেভেলপমেন্ট আছে, হার্ডওয়্যার ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের সফটওয়্যারের ডেভেলপমেন্টেরও প্রয়োজন রয়েছে। এখানে আমি আপনাদের একটু তুলনা দিয়ে দিই। ধরুন যে কম্পিউটারের সাথে মানব দেহের একটি, ধরুন আমরা যদি তুলনা করি, কম্পিউটারের যেমন হার্ডওয়্যার সফটওয়্যার থাকে, হার্ডওয়্যারটা হলো বডি, সফটওয়্যার হলো প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো দিয়ে কম্পিউটারটা মানে রান করে। তো এখানে দেখুন কম্পিউটারের টোটাল যে বডির কাজ, এগুলো হলো হার্ডওয়্যার অংশ, আর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা এই জাতীয় আর অন্যান্য প্রোগ্রামগুলো দিয়ে কিন্তু সব কাজ হয়, এগুলো হলো সফটওয়্যার। আমাদেরও কিন্তু মানব দেহের আমরা যে বডিটা নিয়ে আমরা চলাফেরা করি, দেহ, এই দেহটাই কিন্তু আমাদের যে হার্ডওয়্যার হিসেবে বলতে পারি। যেমন আপনারা শুনেছেন আব্দুর রহমান বয়াতি যখন একটি গান গাইতেন, মনে আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে। এই যে দেহ গড়ি সন্ধান করি, এই দেহ গড়ি সন্ধান করির সাথে সাথে আরেকটি বিষয় রয়েছে যেটিকে আমরা সফটওয়্যার হিসেবে বলি, এটি হলো আমাদের চিন্তন, আমাদের মন। আমাদের দেশের এই যে হার্ডওয়্যারের অনেক উন্নতি হচ্ছে, আপনারা দেখবেন আজকে পদ্মা সেতু থেকে শুরু করে ঢাকায় যে মেট্রো রেলের কাজ হচ্ছে, এছাড়া আরো বিভিন্ন বিদ্যুৎ প্রজেক্ট, যে বড় বড় প্রজেক্ট আজকে চলছে, এগুলো আমাদের যে গ্রামগঞ্জের একটি ছোট্ট উদাহরণ দিয়ে দিই আগে। গ্রামগঞ্জে আজকে গিয়ে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন, যেটি আমরা পাই বিভিন্ন সময় হাট বাজারে, আমরা পথসভা করি, যে ছোটবেলায় বাপ দাদার বাড়ির রাস্তাঘাট আর আজকের যে রাস্তাঘাটের চিত্র কি একই নাকি, তখন সেখানে 95% মানুষই বলেন যে না, এখন অনেক বদলেছে, এখন রাস্তাঘাট ভালো হয়েছে। এটি কিন্তু আমাদের ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। তো আমাদের দেশে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এর পাশাপাশি সফটওয়্যার যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আজকে ধরুন আমরা যদি বলি, নির্দেশের মতো একটি ছেলে কিন্তু আপনারা দেখেছেন যে হলিউডে জঙ্গি হামলায় কিভাবে সে অংশগ্রহণ করেছিল, নকশাল থেকে পাশ করা। এই কারণে আমরা আমাদের যে এখানে আমাদের যে ভোক্তা অধিকারের সংরক্ষণ আইনে আমরা যে কাজটা করি, আমরা মানুষের চিন্তনের মধ্যে যাতে আইনটি সম্পর্কে সজাগ এবং ব্যবসায়ীদের বোধের মধ্যে, তার বোধের মধ্যে যেন এইটুকু আসে, তার চিন্তনের মধ্যে যেন এই যে জন অধিকারের যে বিষয়টুকু, ভোক্তা হিসেবে তার যে ন্যায্যতা, তার যে প্রাপ্য, এই সম্পর্কে সচেতন এর অংশ হিসেবে কাজ করি। আমার এই কারণেই এখন আপনাদের সামনে আসা। এখানে একটি বিষয় বলি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, যেটি আমরা এই অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কাজ করছি। আপনারা জানেন আমি বর্তমানে এখানে কর্মরত আছি ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে। তো এখানে আমরা কাজ করতে গিয়ে অনেক সময় আমরা হয়তো কাজ করি অনেক, আমরা তো যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মহাপরিচালক যে তার প্রদত্ত ক্ষমতা বলে আমরা অফিসার বলে এখানে কাজ করি। আজকে আপনাদের সামনে হয়তো সবগুলোতে বিস্তারিত যাবো না, কয়েকটি ধারা নিয়ে কথা বলবো। তো মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতা বলে আমরা যে সকল ডিডি এডি যারা আছে সবাইকে ওই প্রদত্ত ক্ষমতা বলে কাজ করে আইন এটি দিয়েছে। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নির্দেশনা দেওয়ার জন্য এখানে একটা পরিষদ আছে জাতীয় পর্যায়ে, যেটি বাণিজ্য মন্ত্রী মহোদয় এটা যে সভাপতিত্ব করেন। একই সাথে প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক মহোদয় যারা আছেন, তারা জেলা কমিটির সভাপতি, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি আবারও বলছি যে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা সেখানে সভাপতি হিসেবে আছেন। অর্থাৎ ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর থেকে তারা প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা তারা একটা কমিটি করে পাঠান, যেটি আমাদের অফিসে দেওয়া আছে। কিন্তু আমরা যদি আজকে এই মুহূর্তে বের হই, অনেকগুলো ইউনিয়নে গেলে দেখা যাবে চেয়ারম্যান সাহেবরা কিন্তু অনেকে এই সম্পর্কে জানেন না। তারা কিন্তু রেজলিউশন অনেক সময় আমরা দেখি যে অনেক স্বাক্ষর করে পাঠানো বিস্তারিত জানেন। এই কারণে এখন যেটি আমরা অনুভব করছি যে এই আইনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে। আমরা যদি জানতে পারি তখন দেখা যাবে যে মানুষের মধ্যে একটা চেতনাবোধ গড়ে ওঠে। একই সাথে আমরা এখন কাজ করছি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি, যে হাই স্কুল এবং কলেজ, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমরা সেমিনার করেছি এবং প্রতিনিয়ত এটি হচ্ছে। পাশাপাশি ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ী সমিতির সাথে আমাদের কিন্তু এই যে সচেতনতামূলক সভাগুলো, এগুলো আমরা করে যাচ্ছি বিভিন্ন বাজার কমিটির সাথে। আজকে আপনাদের আমি একটি উদাহরণ দিই। আজকে যদি কারণ বাজারে যান বা নিউ মার্কেটের মুরগির দোকানে গেলেন, সেখানে আপনি গিয়ে যদি দেখতে চান যেটি আইনে আছে মুরগির দামটুকু কত, সেটি পণ্যের মূল্যটা সেটা প্রকাশের ভাবে দিতে হবে। আজকে নিউ মার্কেট যদি যান সেটি কিন্তু দেখতে পাবেন। এই ক্ষেত্রে এই যে উন্নয়নটা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। তো এখানে মূল যেই বিষয়টি সেটি হচ্ছে যাদের নিয়ে আমাদের কাজ, ব্যবসায়ীদের যে তদারকি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ব্যবসায়ী, বিশেষ করে গ্রামের গঞ্জের ব্যবসায়ীগণ অনেকেই এই আইনটি সম্পর্কে এখনো জানেন না, অজানা রয়ে গেছে। তাই আপনাদের আইনটি সম্পর্কে ধীরে ধীরে কিছু বলছি। ধরুন আমাদের আইনের ৩৭ ধারা যেটি দিয়ে আছে, এটি নিয়ে আজকে বলি। আমরা প্রায় বিভিন্ন দোকানে যাই, সেখানে গেলে দেখবেন ব্রেড কিনতে গেলে আমরা দেখি যে ব্রেডের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখটা দেওয়া আছে, মূল্য দেওয়া নেই। আবার অনেক ক্ষেত্রে মূল্যটুকু দেওয়া থাকে, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া নেই। তাহলে এটা যে আমাদের এই আইন অনুযায়ী কিন্তু পরে ৮টি বিষয় থাকতে হয়। বাংলাদেশে উৎপাদিত সকল পণ্যের, আবার বলছি, বাংলাদেশে উৎপাদিত সকল পণ্যের ক্ষেত্রে এই ৮টি বিষয় প্রডিউসার যারা, অর্থাৎ উৎপাদনকারী, এটা দিবেন। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী। আমরা আবার এখানে মোড়কজাত আইনের যে বিধিমালা আছে, এই বিধিমালা অনুযায়ী কাজ করি। তো সেখানে একটি বিষয় যেটি আগে অনেকেরই প্র্যাকটিসে ছিল না, আমরা এই যে গত ২-৩ বছর যাতে আমাদের কাজকর্মের মাধ্যমে যেটি উঠে এসেছে, বিদেশি পণ্যের ক্ষেত্রে আমরা দেখতাম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত সেখানে কোনো ছিল না। বিদেশি প্রোডাক্ট আসতো, কোন দেশ থেকে আসতো এটি ছিল না। একই সাথে সেখানে কোনো উৎপাদনের তারিখ, যেটি মেয়াদোত্তীর্ণের তারিখ, যেটি এটির মূল্য কতটুকু ছিল, কিছু ছিল না। এবং আমরা ধীরে ধীরে ব্যবসায়ীদের সাথে আমরা সভা করছি, একই সাথে সাথে আমাদের তদারকি কার্যক্রমের মাধ্যমে আমরা একটা বিষয় সবাইকে অবহিত করার চেষ্টা করছি। বিদেশি যে কোনো পণ্যের ক্ষেত্রে, আবার বলছি, বিদেশি যে কোনো পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমদানিকারক তিনি সেখানে ৮টি বিষয় দিয়ে দিবেন যে পণ্যের, এটি আপনাদের পরবর্তীতে আমি একটি লিফলেট আকারে দেখাবো যে ৮টি বিষয় আছে। এই ৮টি বিষয় আমাদের অবশ্যই দেখাতে হবে। এখানে আমাদের যে বিষয়টি সেটি একটি বলে রাখি, এখানে কি দিতে হবে, কোন দেশ থেকে এটি এবং এই দেয়াটা কিন্তু বাংলায় দিতে হবে, এটি ইংরেজিতে না, যাতে বাংলাদেশের মানুষ যে আচ্ছা, আমাদের একটি স্টিকার আছে, যে স্টিকারের মাধ্যমে আপনারা সেটি দেখতে পাবেন। এই স্টিকারটি এখন আপনাদের দেখাবো। একটা স্টিকার নিয়ে আসেন, একটা যে এই স্টিকার লিফলেটের মাধ্যমে আপনাদের দেখাবো। এই লিফলেটে আপনারা দেখতে পাবেন যে বিষয়গুলো। তো এইখানে এই 8টি বিষয় বিদেশি পণ্যের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। এটি যখন বজায় থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে প্রডিউসার কে এবং ইম্পোর্টার সেখানে দেয়া থাকলে আমরা সেই ইম্পোর্টার আসলে সত্যি কি। আবার বলছি, আমরা আমাদের অভিযানের অনেক সময় দেখেছি যে এগুলো ভুয়া, তারা কিছু ইনফরমেশন দিয়ে থাকেন যেটি আসলে আদৌ সঠিক নয়। বিভিন্ন ঠিকানা ইউজ করে আমদানিকারকে দিয়ে থাকে। আমরা যখন সেগুলো আমরা গোপনে তদারকি করতে গিয়েছি তখন দেখেছি কারো বাসা বাড়ির ঠিকানা। তো এই যে এইভাবে পর্যায়ক্রমে আমরা যখন জানছি তখন আমরা সংশ্লিষ্ট মার্কেটে বলে দিচ্ছি। এবং কারণ বাজার যে এটি আপনারা জানেন যে বড় এবং চক বাজারে আমরা মেসেজগুলোর সাথে সাথে তাদেরকে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে যে এই প্রতিবন্ধকতা যেটি, এগুলো কিন্তু কাটছে। এখন আজকে একটি এখানে দেখুন, আপনারা আমার সাথে হয়তো অনেকে একমত প্রকাশ করবেন। যদি আজকে বলি, এই যে আমাদের যে নকল ভেজাল প্রোডাক্ট গুলা আসে আমাদের, এই নকল ভেজাল প্রোডাক্ট গুলা যে এগুলো তাহলে সেল হচ্ছে কোথায়? আমরা তখন একটি কথা বলে থাকি যে বিদেশি পণ্য যারা আমদানি করেন, এই বিদেশি পণ্য আমদানির আড়ালে কিন্তু অনেক নকল ভেজাল প্রোডাক্ট চলে যাচ্ছে। বিশেষ করে ঢাকায় যখন একটু আমরা বা এদিকে আসে তখন বিভিন্ন সরকারি সংস্থা থেকে কড়াকড়ি করা হচ্ছে, তখন এগুলো গ্রামগঞ্জে চলে যাচ্ছে। আপনাদের আমি এখানে একটা বিষয় দেখাই, এই যে আপনারা দেখতে পারবেন এখানে, এই যে এটি আপনারা এটি ভালো মতো দেখেন, এই যে ৬০ ধারা।
এই 37 ধারাটা যদি আপনারা দেখবেন পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। এখন এখানে কি কি থাকতে হবে, আমি 8টি বিষয় বলেছি। সংশ্লিষ্ট পণ্যের, এই যে আমি দেখাচ্ছি দেখুন, ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ এইগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা আজকে একটি ভালো লাগার বিষয় বলি যে সুপার শপগুলোতে আমাদের নিরবচ্ছিন্নতার ফলে মোস্টলি তাদের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে। আজকে ধরুন স্বপ্ন বলেন, আগোরা বলেন, মিনাবাজার বলেন, নন্দন বলেন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে। আমরা একটা কথা বলি যে এই দেশের একজন নাগরিক হিসেবে যেমন আমিও কখনো চাইবো না টেস্টের মতো কোনো বড় গ্রুপ কোম্পানি এসে আমাদের দেশের বাজারটা দখল করবে। কারণ স্বপ্ন, আগোরা, মিনাবাজার, নন্দন যখন আমাদের এখানে তারা তারা ব্যবসা করছেন, তখন প্রতিটি টাকা কিন্তু আজকে আমাদের দেশেই থেকে যাচ্ছে, আমাদের দেশের বিনিয়োগকারী কিন্তু তারা। এই বিষয়টুকুর মধ্যে আমাদের সবার বুঝতে হবে। একই সাথে এই ধরনের যে সুপার শপগুলো তারা কিন্তু ভোক্তা থেকে কিন্তু অতিরিক্ত প্রাইস নিচ্ছে। তাদের সেখান থেকে কিনতে গেলে আমরা যারাই যাব ভোক্তা হিসেবে কিনতে গেলে আমাদের কিন্তু আলাদা একটা ভ্যাট দিতে হয় সেখানে। তাহলে ভ্যাট যখন আমরা দিবই তাহলে তারা কেন আমাদের ক্ষেত্রে মনোযোগী হবে না, এখানে আমরা প্রশ্নটা রাখি। এবং এই প্রশ্ন রেখেই তাদের সাথে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের বিভিন্ন যে সুপার শপগুলো এগুলোর ক্ষেত্রে একটু আগে থেকে অনেক পরিবর্তন এসেছে। এবং যে বিষয়টি আমরা করি সেটি হলো তাদের যেখানে পণ্যগুলো রাখে, ধরুন মাছের কথা বলি, মাছ তার যে ফ্রিজিং সিস্টেমটা, টেম্পারেচার সিস্টেমটা, সেটি ঠিক আছে কিনা এটি কিন্তু আমরা দেখছি। এবং এটি ঠিক না থাকলে তাদেরকে আমরা অফিসে ডাকছি, আইন অনুযায়ী সেখানে জরিমানার বিধান রয়েছে। এভাবে হচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। হয়তো আমরা বাইরে এত বলছি না, ব্যবসায়ীরা যে অনেক ক্ষেত্রে মন খারাপ তারা করে থাকে, কিন্তু মন খারাপ করলেও সেই ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী একটু রোবটিক হতে চেষ্টা করি। কারণ এটি না করলে বারবার যদি এটিকে সহজ বাংলা যদি ঘোষণা বলি যে বারবার যদি নিরবচ্ছিন্ন তদারকি না করা হয়, তখন কিন্তু দেখা যাবে যে এই ব্যবসায়ীদের এই ক্ষেত্রে মনোযোগটা আসে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি আউটলেটে শুধুমাত্র ম্যানেজারের অমনোযোগিতার কারণে তারা অনেক বড় ভুল করে থাকে। এখন আমরা কোম্পানিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমরা এই স্বপ্নতে তাদের একেবারে স্বপ্নে যারা টপ লেভেল ম্যানেজমেন্ট, সেই টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল আউটলেটের ম্যানেজারকে নিয়ে আমরা মিটিং করেছি। তারপর ধরুন প্রাণ গ্রুপ, সেখানকার যে চেয়ারম্যান শুরু করে তাদের এমডি থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা যে প্রোডাক্টের সিও তারা সহ আমরা সভা করেছি। এইভাবে আমরা সবার সাথে আর ধীরে ধীরে যাচ্ছি। তো এর মাধ্যমে হবে কি, আমাদের যা হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় যেটি বলেন যে ভোক্তা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব যে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তো এখানে ভোক্তা বান্ধব হিসেবে আমরা গড়ে তুলছি। প্রথমে আমার মনে হয় যেমন প্রশ্ন জেগেছিল ব্যবসায়ী বান্ধব হিসেবে কিভাবে হতে পারে। ব্যবসায়ী বান্ধব হলে এটি কি ব্যবসায়ীদের স্বার্থ দেখবে নাকি ভোক্তার স্বার্থ দেখবে? তখন যখন আমরা কাজ করলাম তখন আমরা দেখলাম যে না, ব্যবসায়ী বান্ধব কিভাবে হবে, প্রত্যেকটা ব্যবসায়ী যখন সচেতন থাকবেন, প্রত্যেক ব্যবসায়ী যখন ভোক্তাদের যে ন্যায্যতা, যে অধিকার সেটা যখন নিশ্চিত করবে, তখন এটি কিন্তু ব্যবসায়ী বান্ধব হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কাজটুকু থেকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আজকে ঢাকা শহরের আপনারা জানেন, আমরা একটা তথ্য দিয়েছিলাম, ঢাকা শহরের মধ্যে আমরা প্রায় 483টি ওষুধ ফার্মেসি তদারকি করে 6 মাসে, আপনারা শুনেছেন যে আমরা 93% মতো মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছিলাম। এটি অনেকেই বিশ্বাস করেননি। পরবর্তীতে আপনারা জানেন মহামান্য হাইকোর্টে হিট হয়েছে, এরপরে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে আমরা সবাই কাজ শুরু করেছি। বর্তমানে আমরা যখন যাই তখন দেখি যে এটি ব্যাপক পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনটুকু, এই পরিবর্তনটুকু নিরবিচ্ছিন্ন তদারকির কারণে হয়েছে। তা আমরা আসলে হতাশ হলে চলবে না। আজকে এই যে এখানে আমরা আইনের আরেকটি পরের বিষয়টা কি বলি, মূল্যের তালিকা প্রদর্শন করা। আজকে কাঁচা বাজারে গেলাম, ধরুন যে গত সপ্তাহে কয়েকটি বাজারের কথা বলি, আমাদের অফিস থেকে ঢাকা শহরে প্রতিদিন আমাদের এখানে 5টি টিম যাচ্ছে। আমাদের এই 5টি টিমে তারা বিভিন্নভাবে কাজ করছে। মাঝে মাঝে 6টিকে আমি নিজেও মাঝে মাঝে যাই, আপনারা জানেন। তো পণ্যের মূল্য প্রদর্শন যেটি, আজকে যদি হাট বাজারে যাই সেখানে দেখবেন মাছ বাজারের সামনে অনেক বাজারে যে মূল্য তালিকা নেয়। এখন আপনাদের কাছে সরাসরি আসার কারণ হলো আপনারা যারা দেখছেন বা যারা পরে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা সবাই এই বিষয়গুলো আস্তে আস্তে সবার বাজারগুলো অ্যাটলিস্ট কমিটির ঘরে গিয়ে আপনারা জানাতে পারেন আমাদের বাসার পাশে এই বাজারটা আছে, এখানে আপনারা একটু আসেন, তাদের মিটিং করেন। তখন বাজারগুলোতে আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। তা আজকে নিউ মার্কেটে আমরা যেমন দেখতে পাই, তারপরে কারণ বাজারে দেখতে পাই, আরো অনেকগুলো বাজার মোহাম্মদপুর বাজারে আসছে। কিন্তু এই যে আশাটা, এটা তাদের প্র্যাকটিসের অংশ হয়নি। একটা উদাহরণ দিই, আমরা যেমন সকালবেলা আমরা
যে হাত মুখ ধুয়ে বের হই, দাঁত ব্রাশ করে বের হই, এটি আমাদের একটা ব্যক্তিগত অভ্যাসের বিষয়, কারণ এটি আমাদের এখন হয়ে গেছে। আমরা যদি এইভাবে না বের হই তখন আমরা নিজেরাই আমাদের জড়তা থাকি। তো ব্যবসায়ীদের আমরা এইভাবে সচেতন করার চেষ্টা করছি, যারা তাদের এই যে নির্দিষ্ট দোকানে পণ্যের এই মূল্যটা টানা, পণ্যের মূল্য টাঙানো থাকলে সুবিধাটুকু কি হবে, যেমন যিনি মাংস কিনতে যাবেন তিনি দামটুকু দেখলেন, যিনি মাছ কিনতে যাবেন তিনি অনেকগুলো মাছের দামটা দেখলেন, তারপর যিনি অন্যান্য প্রোডাক্ট কিনবেন, ধরুন একটা মুদির দোকানে গেলেন, সেখানে তার যে যে প্রোডাক্ট তিনি দামটা দেখছেন, দেখে জানেন সেখানে তার বাড়তি সময় ব্যয় হবে না। এটি হলো আমাদের আগে 38 ধারা, অর্থাৎ মূল্যের তালিকা প্রদর্শন করা। একই সাথে 39 ধারা আছে সেবার মূল্যের তালিকা প্রদর্শন, মানে সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করা। এটি কোথায় হবে? এটি হবে প্রত্যেকটি হসপিটালে যেখানে সেবা দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ক্লিনিকে, সেখানে অবশ্যই সেবার মূল্য থাকতে হবে। আমরা ঢাকা শহরে খুব দামি দামি বাংলাদেশের যেগুলো প্রাইভেট হাসপাতাল কয়েকটিতে আমরা এটি তদারকি করেছি, পাইনি, এবং আমরা তাদের সাথে সভা করেছি, সভা করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এখন আমরা দেখেছি যে যেগুলোতে মিটিং করেছি সেগুলোতে সেবার মূল্য দেওয়া আছে। আবার অনেক যেগুলোতে মিটিং করা হয়নি, এগুলো অনেকগুলোতে আমরা মাঝে মাঝে যখন যাই নিবিড়ভাবে গোপনে তদারকি করি তখন আমরা পাই না। কিন্তু আমাদের বিশ্বাস অন্যরাও জানতে জানতে আস্তে আস্তে এটি দিতে থাকবে। একই সাথে হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেলের ক্ষেত্রে প্রত্যেকটি হোটেলে তার কক্ষ ভাড়া সহ কোথায় কত এগুলো দিতে থাকবে। ওনারা যদি যে ওয়েবসাইট ইউজ করেন, ফেসবুকের মাধ্যমে যদি প্রচার করেন সেখানে দিতে পারেন। এর পাশাপাশি যে হোটেলগুলো আছে আবাসিক, সেখানে বাইরে টাঙানো থাকতে হবে যে এটার মূল্য কথা। এটা যেমন ঢাকা শহরের ক্ষেত্রে প্রযোজ্য, এটা টুরিস্ট এলাকার ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আপনারা যেখানেই যাবেন, যে ধরুন এই শীতের সিজনে এসেছে, কক্সবাজার, বান্দরবন থেকে সিলেট এরিয়া বা অন্যান্য বাংলাদেশের অঞ্চলে আপনারা যেতে পারেন। সেখানে গেলে যদি কোথাও আপনারা দেখেন যেভাবে সেবার মূল্য তালিকাটুকু টাঙানো নয়, তখন আপনারা জানাতে পারেন। এর পাশাপাশি এটি আরেকটা ক্ষেত্রে প্রযোজ্য, বাসের ক্ষেত্রে। আপনারা জানেন বাস পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশে যে একটি অবস্থা যে বিরাজমান, যে অনেক ক্ষেত্রেই ঈদের সময় দেখা যায় যে অনেক ভাড়া নিয়ে যায়। একটু বলে রাখি সবার জানার জন্য, এটি হলো নন এসি পরিবহনের ক্ষেত্রে সরকার কিন্তু ভাড়া নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটি অঞ্চলের জন্য। নন এসি পরিবহনের ক্ষেত্রে ভাড়া নির্ধারিত আছে, সেই ভাড়া তার কাউন্টারে দেওয়া থাকতে হবে, এবং সেটি কত ভাড়া নেবেন, যে এর রেটের চেয়ে বেশি হলে ঈদের সময় অনেকে করেন। আমাদের এখানে অভিযোগ পড়েছে, একটি বাস কোম্পানির বিরুদ্ধে 8টি অভিযোগ পড়েছে, এবং 8টি দিয়ে তিনি দণ্ডিত হয়েছেন। একই সাথে আপনাদের অবগতির জন্য জানেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি প্রতিষ্ঠান যদি একবার জরিমানা তাদের আরোপ করা হয়, দ্বিতীয়বার সেম কেস হলে দ্বিগুণ জরিমানা আরোপ করা হয়। তো এই যে নন এসি বাসের ক্ষেত্রে এটি ঘটেছে। এর পাশাপাশি এসি বাসের ক্ষেত্রে এখনো সরকার কর্তৃক কোনো ভাড়া নির্ধারিত হয়নি, কিন্তু সংশ্লিষ্ট কাউন্টারে অবশ্যই এসি বাসের ভাড়া কত সেটি থাকতেই হবে। এটি হচ্ছে সেবার মূল্য তালিকা প্রদর্শন। যারা সেবা সার্ভিস হিসেবে যারা কাউন্ট হবে, প্রত্যেকটিতে এটি কিন্তু থাকার বিধান রয়েছে আইন অনুযায়ী। তারপরে 40 ধারা, যেটি ধার্যকৃত মূল্যের অধিক মূল্যের পণ্য ওষুধ বা সেবা বিক্রয়, এটি আপনারা অনেকে অবগত আছেন। পানির দাম একসময় অনেক টাকা দিত, এখন নেওয়ার সুযোগ নেই, এবং এভাবে কিন্তু আমরা যে আরো অন্যান্য বিষয় রয়েছে, পরবর্তীতে আপনাদের এটি নিয়ে দ্বিতীয় পর্যায়ে আনবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসুন ভোক্তার আস্থাশীল জাতি গঠনে সবাই একসাথে কাজ করি।